প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হার্ট অ্যাটাক। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা প্রথমেই পরিচিত হই আজকের অতিথির সাথে। অধ্যাপক এম.এ. বাকি 1958 সালের সেপ্টেম্বর মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোমা ইন কার্ডিওলজি এবং পরবর্তীতে এফএসিসি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। হার্ট অ্যাটাক স্যার অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সময় বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অবস্থা। করোনারি হার্ট ডিজিজের মধ্যে এই হার্ট অ্যাটাকটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে এমন একটি অবস্থা যেখানে মৃত্যুর ঝুঁকি রয়েছে। দিনে দিনে এই সমস্যাটা বাড়ছে, কমছে না, এটি কেন স্যার? শুরুতেই যদি একটু জানতে চাই। করোনারি হৃদরোগ আসলে সারা বিশ্ব জুড়ে বাড়তেছে। সারা বিশ্ব জুড়ে বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু করোনারি হৃদরোগে আক্রান্ত হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাকের পূর্বে যে ব্যথা হয়, আমরা বলি যে আনস্টেবল অ্যাঞ্জাইনা, ছোট অ্যাটাক, নন এসটিএমআই ইত্যাদি হার্ট অ্যাটাকের যে পরিধিগুলি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। হার্ট অ্যাটাকের রোগী বাড়তেছে। এই বাড়ার পিছনে আমাদের যে রিস্ক ফ্যাক্টর, হার্টের রক্তনালী ব্লক হওয়ার পিছনে যে প্রেশার, ডায়াবেটিস, ধূমপান, খাদ্যাভ্যাস, হাই কোলেস্ট্রল এবং সামাজিক যে অস্থিরতা, অ্যাংজাইটি, টেনশন, জীবনযাত্রা চলার যে একটু অনিয়ম, স্লিপ প্যাটার্ন, খাদ্যদ্রব্যের অভ্যাস ইত্যাদিগুলি কিন্তু জড়িয়ে আছে। আমাদের এখন খুব ইম্পর্টেন্টলি যেটা আর কি, সেটা হলো যে আমরা কিন্তু যে সুষম খাদ্য যেটা বলা হয় যে ভেজিটেবলস, যেটা মাছ, যেটা স্বাস্থ্যের জন্য, হার্টের জন্য, রক্তনালীর জন্য যেটা সেফ, লো কোলেস্ট্রল ফুডের থেকে আমরা কিন্তু রিচ ফুডের দিকে কিন্তু এখন ঝুঁকে যাচ্ছি। বিভিন্ন কারণে, আমাদের সময় স্বল্পতা, আমাদের বিনোদন, আমাদের ওই ধরনের ফুডের অপ্রাপ্ততা ইত্যাদি কারণে কিন্তু আমাদের খুব খেয়াল করে দেখবেন যে ইদানিং কিন্তু আমাদের রিচ ফুড এবং অথবা আমাদের আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ার কারণে রিচ ফুড সারা বিশ্ব জুড়েই এবং সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু রিচ ফুড, এই রিচ ফুডের বেশি খাওয়ার জন্য আমাদের রক্তে কোলেস্ট্রলের লেভেল বাড়তেছে। একই সঙ্গে কোলেস্ট্রল লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ যেটা খুব বেশি প্রয়োজন, দৈহিক পরিশ্রম, এই দৈহিক পরিশ্রম কিন্তু রক্ত চলাচলকে বৃদ্ধি করে, কোলেস্ট্রলকে লোয়ারিং করে, প্রেশার, ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে। সেটা কিন্তু আমাদের ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের সময়ের কারণে, আমাদের মাঠের অপ্রাপ্তির কারণে, পার্কের অপ্রাপ্তির কারণে বা নিরাপদ। আরেকটা বিষয় স্যার, এখানে ইচ্ছাটাও কিন্তু একটি বড় ভূমিকা পালন করে। ইচ্ছা তো একটা বিশাল ব্যাপার। ভালো থাকার ইচ্ছাকে আপনি অন্যভাবে বলতে পারেন যে সচেতনতার অভাব আর কি। এই সচেতনতার অভাব শিক্ষিত অশিক্ষিত গণমানুষের ভিতরে কিন্তু ব্যাপকভাবে সবার মধ্যে কিন্তু আছে, যার জন্য কিন্তু এই রোগগুলিকে যেগুলি অনেকটাই প্রতিরোধযোগ্য, সেই প্রতিরোধযোগ্য রোগগুলি কিন্তু খুব দ্রুত আমাদের দরজায় কিন্তু কড়া নাড়তেছে এবং পরিসংখ্যান কিন্তু দিনে দিনে অনেক বাড়ছে। হার্ট অ্যাটাকের যে বিষয়টি আমি এখন জানতে চাইবো যে ঠিক কোন অবস্থায় বা কোন লক্ষণগুলো বা উপসর্গগুলো দেখলে সেই রোগী নিজে অথবা তার আশপাশের মানুষরা বুঝতে পারবে যে তার এখন হার্ট অ্যাটাক হতে যাচ্ছে, সেটি একটু স্যার জানতে চাই। হার্ট অ্যাটাক হলো করোনারি রক্তরোগের, করোনারি রক্তনালী ব্লকের একটা শেষ পর্যায়ে। এই ব্লকটা যখন একটু অ্যাডভান্স করতে থাকে তখন কিন্তু রোগী অনেক সময় বুঝতে পারে যে তার কর্মক্ষমতা কমে যাচ্ছে, বেশি হাঁটাহাঁটা করলে তার বুক ব্যথা হচ্ছে, এটা তো সে বুঝতে পারে। সেই পর্যায়ে তার ডাক্তারের কাছে যদি খুব সচেতনমূলকভাবে সে ডাক্তারের কাছে যায়, ডাক্তার কিন্তু অ্যাডভান্সলি ধরতে পারে যে তার ব্লক কিন্তু অনেকটা এগিয়ে আসছে। তাহলে ব্লক এগিয়ে আসলে এখন নানা রকম চিকিৎসা আমাদের মধ্যে চলে আসছে। আমরা সঙ্গে অ্যাঞ্জিওগ্রাম করি, ব্লকটা আগে থেকে দেখি। যদি অ্যাডভান্স ব্লক, যেগুলোকে আমরা 70-এর বেশি, সেটাকে আমরা অ্যাডভান্স ব্লক বলি। অ্যাডভান্স ব্লক যেটা তাকে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যাবে, সেসব ক্ষেত্রগুলিকে আমরা আগে ভাগেই ওটাকে সরিয়ে দিতে পারি। স্টেন্টিং করা বলে, যখন স্টেন্টিং করা অসুবিধা থাকে তখন আমরা বাইপাস ইত্যাদি নানা রকম চিকিৎসা কিন্তু এখন বাংলাদেশে বর্তমান। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই ধরনের সিমটম অল্প থাকলেও অসচেতনতার কারণে, ব্যস্ততার কারণে আগে থেকেই ঠিক ইভ্যালুয়েশন যেটা আমরা বাংলা বলে, আগে থেকে ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করে কেউ সচেতন হয়নি, তখন হার্টের রক্তনালী কিন্তু সাডেনলি ব্লক করে যায়
এবং হার্ট অ্যাটাক। রক্তনালী যখন টোটালি কোনো একটা রক্তনালী, আপনারা জানেন যে আমাদের হার্টের রক্তনালী 3টা মূলত, আমরা লেফট রাইট বলি, সার্কামফ্লেক্স বলি, এই 3টার আবার বেশ কিছু ব্রাঞ্চ আছে। মূল রক্তনালী অথবা বড় রক্তনালী যদি কখনো কোনো কারণে টোটালি বন্ধ হয়ে যায়, তখন এই যে রক্ত সরবরাহ হার্টে বন্ধ হয়ে গেল, রক্ত সরবরাহ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হার্টের কিছু অংশ কিন্তু ড্যামেজ হয় এবং সেটাকে হার্ট অ্যাটাক বলা হয়। ড্যামেজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক ধরনের তীব্র ব্যথা, ভ্যারিয়েবল, মানুষের এই সিমটমগুলি কিন্তু অনেক রকম হতে পারে। বুকের ভিতরে জ্বালা হতে পারে, বুকের ভিতরে চাপ আসতে পারে, হেভি চাপ আসতে পারে, যেন দম আটকে আসতেছে, শ্বাসকষ্ট হতে পারে, পেশেন্ট ঘেমে যেতে পারে, পেশেন্টের বমি, এই কতগুলি জিনিস মানুষের ভিতরে একটু স্বাভাবিক সচেতনতা থাকা উচিত। একটু প্রাপ্ত বয়স্ক অবশ্যই আমরা মনে করি যে 30 বছরের উপরে, কখনো কখনো রেয়ারলি তার নিচেও হয়, কিন্তু টিপিক্যালি যদি বলে যে আমার বুক ব্যথা করছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, এবং তার সঙ্গে একটু চিন্তা করে দেখা এই ভদ্রলোকের এই হার্ট অ্যাটাকের কোনো উপাদান আছে কিনা। যদি সে উচ্চ রক্তচাপের রোগী হয়, যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়, যদি সে ধূমপান করে, যদি তার আগে থেকে জানা আছে কোলেস্ট্রল বেশি, অথবা তার ওয়েট বেশি, ওবেসিটি, তো ওবেসিটি থাকলে ধরে নেওয়া যেতে পারে যে তার কোলেস্ট্রল বেশি আছে। এগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টর মিলিয়ে দেখি। তো এগুলো যদি কোনো ব্যক্তির এগুলি থাকে এবং সেই ব্যক্তির যদি হঠাৎ করে বুকে যে কোনো রকম অস্বস্তি, হেভিলি চাপ হতে পারে, টিপিক্যালি পেইন হতে পারে, ক্র্যাকিং পেইন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, সঙ্গে ভমিটিং ভেরি ইম্পর্টেন্ট একটা লক্ষণ, ভমিটিং হয় এবং সোয়েটিং হয়। তা আপনি মনে করতে পারেন গরমের দিনে এমনি সোয়েটিং হয়, কিন্তু হার্টের সোয়েটিং ভিন্ন, আপনি এসির মধ্যে থাকলেও সোয়েটিং হবে। তো যদি চিকন সোয়েটিং, ঘাম হয় এবং সেই সঙ্গে, তাহলে অন্তত পক্ষে তাকে দ্রুত একটা হসপিটালে, নিয়ারেস্ট হসপিটালে, যেখানে একজন কার্ডিওলজিস্ট নাহলে অভিজ্ঞ একজন চিকিৎসক তাকে প্রাইমারিলি ডিটেক্ট করতে পারে। একটা ইসিজির মাধ্যমে কিন্তু হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করা অধিকাংশ ক্ষেত্রেই যায়, একটা ইসিজির ক্ষেত্রে। কখনো কখনো আমাদের রক্ত পরীক্ষা করে আমরা এক ধরনের এনজাইম টেস্ট করি, ট্রোপোনিন, এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু যদি হার্ট অ্যাটাকের প্রাইমারি ডক্টর, আপনি যার কাছে যাবেন, উনি যদি হার্ট অ্যাটাকের মনে করেন, তাহলে অবশ্যই যেখানে হার্ট অ্যাটাকের সুচিকিৎসা আছে, যে সকল কার্ডিয়াক সেন্টার বলে, মেডিকেল কলেজ, হসপিটাল, সেখানে দ্রুত নেওয়াটাই ভালো, বাড়িতে রাখা ভালো না। কারণ হলো হার্ট অ্যাটাক একমাত্র ডিজিজ যেখানে কিন্তু সাডেনলি মৃত্যুর হার এখনো 10-12%, তাৎক্ষণিক মৃত্যুর হার। কোনো ডিজিজ আমার মনে হয় তাৎক্ষণিক মৃত্যু নেই। তাহলে এই জাতীয় লক্ষণগুলো যখন প্রকাশ পাবে, তখন কি তাৎক্ষণিকভাবে আসলে করার কিছু থাকে নাকি সরাসরি? তাৎক্ষণিকভাবে যদি হার্ট সেন্টার, যেখানে হার্টের চিকিৎসার সুবিধা আছে, সেখানে কিন্তু আমরা দুটো উপায় করি। এখন কিন্তু সারা পৃথিবীতে সঙ্গে সঙ্গে অ্যানজিওগ্রাম করে ব্লকটা ডিটেক্ট করে ব্লকটাকে সরিয়ে দেওয়া হয়, যেটাকে প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি বলে। আমাদের দেশেই কিছু কিছু সেন্টারগুলিতে, আমাদের হৃদরোগ হসপিটাল সহ কিছু প্রাইভেট সেন্টার আছে, যেখানে 24 ঘন্টা কিন্তু এটা করা যায় এবং এটা কিন্তু খুব ভালো বেনিফিট। তাতে হার্টের ড্যামেজ কিন্তু কমে যায়। স্যার, কোথায় যাবে এটি কিন্তু অনেকে জানে না। আপনি যদি হার্ট সেন্টার, আমি যেন বলছি যে হার্ট মানে আমাদের সৌভাগ্য যে আমাদের ঢাকা শহরে অনেকগুলি প্রাইভেট, আমাদের সরকারি যেমন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ ইত্যাদি তো আছেই। সেই সঙ্গে কিন্তু আমাদের কিছু প্রাইভেট হসপিটাল, যেগুলি কর্পোরেট হসপিটাল আছে, যেখানে তাৎক্ষণিক কিন্তু হার্টের চিকিৎসা সম্ভব। সুতরাং নিয়ারেস্ট যেখানে সময় কম, সেখানে কিন্তু যাওয়া উত্তম। অযথাই কোনো ডাক্তারের চেম্বারে যাওয়ার চেয়ে সময় ক্ষেপণ করাচ্ছে কিন্তু মেডিকেল কলেজ বা হসপিটালগুলির ইমার্জেন্সিতে যাওয়াটা অনেক উত্তম। এটা অনেক উত্তম, আর সময় ক্ষেপণ না করাটাই ভালো। কারণ অনেক সময় অনেক পেশেন্ট, আমরা অনেক শিক্ষিত ফ্যামিলির, আমাদের দীর্ঘ অভিজ্ঞতা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অধ্যাপনা করার জন্য আমরা দেখছি যে অনেককে আমরা হারিয়েছি। এবং আমরা যদি এই ঠিক জায়গাতে পৌঁছতে, স্ট্রোকের মধ্যে কিন্তু একটা মানে অনেক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলেছেন। মানুষ কিন্তু মনে করে যে হার্ট অ্যাটাক কেমনে হলো, আব্বা তো অজ্ঞান হয়নি। আসলে মনে রাখতে হবে যে হার্টের রোগী কিন্তু সহজে অজ্ঞান হয় না। হার্ট অ্যাটাক টার্মটা কিন্তু হার্ট অ্যাটাক, রোগী বলে হার্ট স্ট্রোক। আর বেসিক্যালি স্ট্রোক কথাটা আমরা ব্রেন স্ট্রোকের সঙ্গে জড়িত, ব্রেন স্ট্রোক বলা হয় টার্ম, কিন্তু রোগী কিন্তু হার্টের সঙ্গে স্ট্রোক বলে দেয়। এবং রোগীর ভিতরে একটা চিন্তা থাকে যে অজ্ঞান না হলে বোধহয় হার্ট অ্যাটাক হয় না। এটা খুব মিসলিডিং হয়, চিকিৎসাতে দেরি হয়। এটা কিন্তু আমাদের এই গণমাধ্যমে আমাদের আলোচনা খুব হেল্পফুল হতে পারে সাধারণ পাবলিকের জন্য, যে হার্ট অ্যাটাকে রোগী তার কষ্ট বলবে, যে বুক ব্যথা বলবে, শ্বাসকষ্ট বলবে, শ্বাস নিতে ব্যথা, বুক চেপে যাচ্ছে, ঘাম হবে, বমি হবে, পেশেন্ট কলাপস করে যাবে, হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে এবং এট দ্য এন্ড পেশেন্ট ক্যান ডাই, মানুষ মারা যেতে পারে।
সহজে কিন্তু অজ্ঞান হয় না। পেশেন্ট হার্টের রোগী যখন অজ্ঞান হয় তখন আমরা ধরে নিই যে হার্টের সঙ্গে সঙ্গে ব্রেনের রক্তনলী তার এফেক্টেড হয়েছে। একসময় অনেক সময় হয় স্মল পার্সেন্টেজ, আচ্ছা 2-3% হয়, হার্ট অ্যাটাকও হয়ে গেছে, ব্রেন স্ট্রোক করে গেছে, সেটা আলাদা জিনিস। আর যদি কোনো রোগী অজ্ঞান হয়ে যায় ইউজুয়ালি ধরে নেওয়া হয় যে এটা ব্রেন স্ট্রোক হয়েছে আর কি। তাই সুতরাং দুটো ডিফারেন্স, আপনি খুব ভালো কথা বলেছেন। এই পার্থক্যটা কিন্তু সাধারণ মানুষের বোঝা উচিত। লক্ষণগুলো দেখে আমাদের চিকিৎসার ক্ষেত্রে রোগী আরোগ্য হওয়ার পরে কিন্তু রোগী কনফিউজ থাকে, আমাকে বলে যে আচ্ছা আমার কি সত্যি হার্ট অ্যাটাক হয়েছে, আমি তো অজ্ঞান হইনি। সুতরাং এই আলোচনাগুলো খুব ইম্পর্টেন্ট। হার্টের রোগী কিন্তু অজ্ঞান হয় না। হার্টের রোগী, এটা খুব বলা উচিত না, হার্টের রোগী কথা বলতে বলতে মারা যায়। আপনি দেখছেন সাডেন ডেথ হয়, সারা পৃথিবীতে হয়, বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে হয়। আসলে মাথায় রাখতে হবে এটি, আপনি যে লক্ষণগুলো বলেছেন অবশ্যই এগুলো মনে রেখে একদমই সময় নষ্ট না করে সঠিক সময়ে যাতে চিকিৎসাটা নেওয়া যেতে পারে, অবশ্যই সেই চেষ্টাটা থাকবে যথোপযুক্ত হসপিটালে গেলে এবং এই মৃত্যুর ঝুঁকি বা সময়টাকে আমরা কাজে লাগিয়ে যত দ্রুত চিকিৎসা দেওয়া যায় রোগীর সফলতা তত দ্রুত বেশি। এই জন্য আমাদের মেডিকেল সায়েন্সের একটা কথা আছে কার্ডিওলজিতে, ডোর টু নিডল টাইম। সারা পৃথিবীতে মানে আপনার দরজা আর ডাক্তারের নিডল, এর টাইমটা যত কমাতে পারবেন চিকিৎসার সফলতা, মৃত্যুর হার তত কম, এক্ষেত্রে কমবে। সফলতা বেশি, মৃত্যুর হার কম, জটিলতা। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হার্ট অ্যাটাক, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ আমরা জানলাম আজকের অতিথির কাছ থেকে। আশা করছি সেগুলো অবশ্যই আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। কোষ্ঠকাঠিন্যকে যদি আমরা বইয়ের ভাষায় বলি তাহলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন পায়খানা শক্ত হতে পারে, দিনের মধ্যে মানে প্রতিবার পায়খানায় যাচ্ছে কিন্তু পায়খানাটা তার কমপ্লিট হচ্ছে না, মনে হচ্ছে আরেকটু হতো, বা বারবার পায়খানায় যাচ্ছে কিন্তু পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, সব কিছুই কিন্তু আসলে কোষ্ঠকাঠিন্যের মধ্যেই পড়ে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।